অসহযোগ আন্দোলনের নামে বিএনপি জামায়াতের তাণ্ডব, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ নিহত ৫৫, সারা দেশে কারফিউ। বঙ্গবন্ধু মেডিকেলে হামলা, আগুন, সিএমএম আদালত সহ রাজধানীর বিভিন্ন স্থানে ভাঙচুর। নাশকতাকারীরা শিক্ষার্থী নয় বললেন প্রধানমন্ত্রী, শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতা চালায়। আন্দোলনকারীরা হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে ও আগুন দেয়। সহিংসতায় ১৩ পুলিশ সদস্য সহ ৫৫ জন নিহত হয়েছেন। পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছেন অনেকে। স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে ভর করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালায় বিএনপি জামায়াত। সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নরসিংদীর মাধবদীর বড় মসজিদ এলাকায় সহিংসতায় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া বিক্ষোভের সময় আহত হন ১০ জন। মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সহিংসতায় নিহত হন ৩ জন, আহত হন বেশ কয়েকজন। মাগুরায় আন্দোলনকারীদের বিক্ষোভের সময় সহিংসতায় নিহত হন ৪ জন। রংপুরে পরশুরাম থানা আওয়ামী লীগ নেতা হারাধন রায় ও ২ যুবলীগ কর্মী ও অজ্ঞাত একজন সহ নিহত হন ৪ জন। সে সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন ২১ টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ ৫ সাংবাদিক। বগুড়ায় সহিংসতায় নিহত হন ২ জন। পাবনায় নিহত হয়েছেন ৩ জন। কুমিল্লার দেবিদ্বারে সহিংসতায় নিহত হন ১ জন, আহত ৩০ জন। সিলেটের গোপালগঞ্জে নিহত ২ জন। কিশোরগঞ্জ শহরে সহিংসতায় নিহত হন ৩ জন। বরিশালে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ টুটুল। লক্ষ্মীপুরে নিহত হয়েছেন ৪ জন। মানিকগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বগুড়ায় ভূমি অফিস সহ বিভিন্ন দোকানপাটে আন্দোলনকারীরা আগুন দেয়। সে সময় আহত হন কয়েকজন। খুলনা বিজ্ঞাপন মোড়ে আন্দোলনকারীরা সহিংসতা চালায়। নারায়ণগঞ্জের মদনপুরে পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেয় এবং জেলা পরিষদ ভবন ও রাইফেল ক্লাব ভাঙচুর করে আন্দোলনকারীরা। চট্টগ্রামে সারাদিনই থেমে থেমে সহিংসতা চালায় আন্দোলনকারীরা, আহত হন অর্ধশতাধিক। জয়পুরহাটে ২১ টেলিভিশনের প্রতিনিধি ASM শফিকুল ইসলাম আহত হন। সিরাজগঞ্জে ২টি থানা ভাঙচুর এবং MP চয়ন ইসলামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। গাজীপুরে চন্দ্রাতে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ জড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে ২-৩ ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়। এদিকে নির্বাহী আদেশে সোমবার থেকে ৩ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিএমএম আদালত সহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। উত্তরায় মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন নিহত হন। জিগাতলায় নিহত হয় আরও একজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হন। মানিক শিকদার রিপোর্ট।
রোববার সকাল থেকেই শাহবাগে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নামা বিএনপি জামায়াতের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও অবস্থান নেয় তারা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগ যুবলীগ কর্মীদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। বঙ্গবন্ধু মেডিকেলে আক্রমণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা আগুন ধরিয়ে দেয়, গাড়ি ভাঙচুর করে, ভবনেও ভাঙচুর চালায় তারা। এ সময় বিভিন্ন ওয়ার্ডে ঢুকে চিকিৎসকদের বের করে দেয় আন্দোলনকারীরা। দেশীয় অস্ত্রের পাশাপাশি পেট্রোল, ডিজেল, গান পাউডার ও লাঠি দেখা গেছে তাদের হাতে। গুলিও চালায়, ককটেল নিক্ষেপ করে তারা। পুরান ঢাকার সিএমএম আদালতেও হামলা হয়। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্র আন্দোলনের ব্যানারে নামা বিএনপি জামায়াতের কর্মীরা। বাংলা মোটর, কারওয়ান বাজারে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলা চালিয়ে কারওয়ান বাজারের মেট্রো স্টেশনে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ভেঙে ফেলার চেষ্টা করে। হামলা চালায় বিভিন্ন স্থাপনায়। এ সময় দুই পক্ষ বারবার মুখোমুখি হয়। কারওয়ান বাজার সার্কফুয়ারা মোড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের 2 সদস্য সহ 3 জন গুলিবিদ্ধ হন। পুলিশ বক্সেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। রায় সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরি স্কুল ও আশেপাশের এলাকায় ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। ধানমন্ডি 27 নম্বর সড়কে মিছিল সমাবেশের জন্য অবস্থান নেওয়ার চেষ্টা করে ছাত্র আন্দোলনের ব্যানারে নামা কর্মীরা, তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় পালিয়ে যায়। জিগাতলায় আব্দুল্লাহ সিদ্দিকী নামে এক আন্দোলনকারী নিহত হন। উত্তরার আজমপুরে ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামায়াতের কর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়, ভাঙচুর চালায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আগুন ধরিয়ে দেয় পুলিশ বক্সে। এ সময় সংঘর্ষে নিহত হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। এছাড়া সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, তেজগাঁও, যাত্রাবাড়ি, ফার্মগেট, পান্থপথ এলাকায় অবস্থান নেয় তারা। তবে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা মিছিল সমাবেশ শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, হয় সংঘর্ষ, ককটেল নিক্ষেপ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। রোববার গণভবনের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার এ তথ্য জানিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস, ইন্টেলিজেন্স ও NSI এর প্রধান সহ এই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রী, অভিভাবক সহ সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়। এদিকে গণভবনের নিরাপত্তা বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চায় সরকার, তবে বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে। এই ঘোষণা দেওয়ার পরে এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্পটে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। সে সময় তারা বলেন, দেশ বিরোধী এবং অর্থনীতি ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে সবাইকে। ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে নিয়ে ফায়দা লুটকারী চক্রের বিরুদ্ধে মাঠে থাকার প্রত্যয় জানান তারা। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শান্তি সমাবেশ করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন। সমাবেশে কৃষি সেক্টরের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। সরকারি সম্পত্তি, আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা, আমরা শান্তি চাই। আপনিও শান্তি চান, আপনার পরিবারের শান্তি চান, আমার পরিবারের আমি শান্তি চাই। সেই শান্তির জন্য আমি দাঁড়িয়েছি, সন্ত্রাস নয়।
আমরা উন্নয়ন চাই। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও মিছিল করে বাংলাদেশ কৃষক লীগ। সে সময় তারা আহ্বান জানান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবাইকে। অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যকে দিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশে তাদের নির্মূল না করতে পারবো। স্বেচ্ছাসেবক লীগ নেতারা শান্তিপূর্ণ অবস্থানে ছিল রাজধানীর রাসেল স্কয়ারে। যে কোনো সংকট মোকাবিলায় কাজ করার কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক। জামাত শিবির তারা কিন্তু এই নাশকতাগুলি চালাচ্ছে, তারা মানুষকে হত্যা করছে, তারা বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি করছে। আমরা মানুষের জানমাল রক্ষার্থে আজকে অবস্থান নিয়েছি। আমরা এই বাচ্চাদেরকে যেন পিছন থেকে গুলি করে হত্যা করতে না পারে সেজন্য আমরা উপস্থিত হয়েছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে স্লোগানে ছিল ঢাকার রাজপথে। এখন আর দেশের মানুষের বুঝতে অসুবিধা নাই যে কোনো কোটা আন্দোলনের না, এটা আসলে বিএনপি জামাতের ষড়যন্ত্রেরই একটি নীল নকশা। তাদেরকে প্রতিহত করার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতি আমাদের আছে। ঢাকার রাজপথে যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের নিরাপত্তায় এদেশের প্রয়োজনে সর্বক্ষণ রাস্তায় থাকার দৃঢ় প্রত্যয় জানায় নেতাকর্মীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নেছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। কর ফাঁকি 666 কোটি টাকা ডক্টর ইউনূসকে দিতেই হবে, রিট খারিজ। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান ইউনূসের আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এনবিআরের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণে 666 কোটি টাকা কর ফাঁকির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। % ট্যাক্স দিছে, গ্রামীণ ইয়েটা কেটে রাখা হয়েছে গ্রামীণ টেলিকমের থেকে। উনি বলছেন ওনাকে আর ফার্দার ট্যাক্স দিতে হবে না, কিন্তু এটা তো তা হবে না। আপনি যদি একটা ডিভিডেন্ড পান, সেই ডিভিডেন্ডের থেকে যদি আমার পাওনা থাকে, আমাকে যদি আপনি দেন, সেটা তো আমার তখন তো পাওনা হয়ে গেল, আমি লাভ হলো। কিন্তু আজকে কোর্ট এই সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। মহামান্য আন্দোলনে গুলি না চালানোর রিট পর্যবেক্ষণ সহ সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল এরপর গুলি ব্যবহার করতে পারে। যদি কোনো দাঙ্গা না হয় তবে প্রাণঘাতী গুলি ব্যবহার করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত শাকির আলজু রিপোর্টে। আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে মুক্তির নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রোববার শুনানি শেষে পর্যবেক্ষণ সহ রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত। সামারিলি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ সরাসরি এটা খারিজ হয়ে গেছে। তবে আদালত কয়েকটি নির্দেশনা অবজারভেশন দিয়েছেন, নট নির্দেশনা, ওনাদের পর্যবেক্ষণ যেটা করছেন সেইটা আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। রায়ের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এক দফা দাবির উদ্দেশ্য বাস্তবায়ন করতেই রিটকারীরা আদালতে এসেছে। তবে রিটকারী আইনজীবীরা বলছেন আন্দোলন বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই আদালতের কাছে। রাজনৈতিক বক্তব্য সেটাকে আমরা আদালতে দিব না, ওনাদের উদ্দেশ্যটা আমাদের জানাতে হবে না। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা।
তো এই যে কথাগুলো, এগুলো তো এই যে ওনাদের যে এগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয়, সেটা কখনো রাজনীতি হয় না। পর্যবেক্ষণে আরও বলা হয়, দেশের সংবিধানের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। দায়িত্ব পালনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মানব মর্যাদাকে সম্মান সুরক্ষা করবে, সব ব্যক্তির মানবাধিকার বজায় ও সমুন্নত রাখবে দায়িত্ব পালনের সময়, এমন পর্যবেক্ষণ দেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা, নিজ নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৈরুতে মার্কিন দূতাবাস নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব টিকিট কেটে লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এমনকি যারা লেবানন ত্যাগ করতে চান তাদেরকে টিকিট সংগ্রহ করতে উৎসাহিত করছে মার্কিন দূতাবাস। প্রায় একই ধরনের নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকারের পক্ষ থেকে লেবাননে অবস্থানকারী ব্রিটিশ নাগরিকদেরও বৈরুত ছাড়তে উৎসাহিত করা হচ্ছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসহযোগ আন্দোলনের নামে বিএনপি জামায়াতের তাণ্ডব, সিরাজগঞ্জে 13 পুলিশ সহ নিহত 56, সারা দেশে কারফিউ। বঙ্গবন্ধু মেডিকেলে হামলা, আগুন, সিএমএম আদালত সহ রাজধানীর বিভিন্ন স্থানে ভাঙচুর। নাশকতাকারীরা শিক্ষার্থী নয় বললেন প্রধানমন্ত্রী, শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।